আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকের ক্লাসটা মূলত লাইভ হবে। আজকের লাইভ ক্লাসে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের উপরে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে এবং আমরা খুবই আশাবাদী যে এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়তেও তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবা। তো আজকে আমি যার ব্যানারে ক্লাস নিচ্ছি হচ্ছে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, এই ব্যানারে আমি ক্লাস নিচ্ছি। তো আসো আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আমার ক্লাস দেখতেছো তারা একটু আমাকে কমেন্ট করবা সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, কিংবা ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ। কিনা আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সেখানে সবচেয়ে বেশি শিক্ষার্থী অনার্স করার সুযোগ পায়, কারণ বাংলাদেশে বিগত সময়গুলোতে এত বেশি শিক্ষার্থী প্লাস পায় এসএসসি এইচএসসি মিলায় যে আমাদের নর্মালি বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং গুলোতে এত বেশি আসন না থাকায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে। গত বছর পর্যন্ত এখানে আহ, শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাইছে এসএসসি এইচএসসি ফলাফলের উপর ভিত্তি করে, কিন্তু এই বছর থেকে তাদেরকে একটা ভর্তি যুদ্ধের মতো পরীক্ষা দিয়ে তাদেরকে উত্তীর্ণ হয়ে তারা পছন্দের সাবজেক্টে পড়ার সুযোগ পাবে। তো অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য তোমার প্রস্তুতিটা খুব বেশি টাফ বা খুব বেশি হার্ড নিতে হবে, যাতে করে তুমি একবারই চান্স পেতে পারো। তো আজকে আমরা ক্লাস নেব মূলত মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের উপরে। আর ক্লাসটা নিব আমি মোহাম্মদ রাশেদ ইমাম। তো চলো আমরা ক্লাসে চলে যাই, কারণ ক্লাসটা অনেক লম্বা হবে, অনেকগুলো এমসিকিউ আজকে আমরা সমাধান করব। আচ্ছা, তো এখানে দেখা যাক আমরা ক্লাসের সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের পেছনে যে ব্যাখ্যাগুলো আছে এগুলো জানার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা দেখো, নিচের ক্ষার ধাতুগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি সক্রিয়? ঢাকা ইউনিভার্সিটি 2021 সালে এটা আসছে। তো ক্ষার ধাতুগুলোর মধ্যে সক্রিয় কোনটা? একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে এই অধ্যায় থেকে দুই টাইপের প্রশ্ন আসে, একটা হলো জ্ঞানমূলক আর একটা হলো অনুধাবনমূলক। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু অনুধাবনমূলক। অনুধাবনমূলক প্রশ্নগুলো তুমি একদম বেসিক থেকে পারবা, কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন খুবই কম আসে। জ্ঞানমূলক কোশ্চেনগুলো কিন্তু তুমি বেসিক থেকে পারবা না, সেগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো যেগুলো অনুধাবনমূলক আমি বলে দিব, যেটা জ্ঞানমূলক মুখস্থ করতে হবে এটা কিন্তু আমি বলে দিব। এই প্রশ্নটা কিন্তু অনুধাবনমূলক। তো তোমার যদি বেসিক স্ট্রং থাকে তাহলে কিন্তু এই টাইপের প্রশ্নগুলা তুমি খুব সহজেই পারবা। এখানে বলা হয়েছে কোন ধাতুর সক্রিয়তা সবচেয়ে বেশি। ঠিক আছে, লক্ষ্য করো, এখানে যে মৌলগুলো তোমরা দেখতে পাচ্ছ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সবগুলোই কিন্তু ধাতু। ঠিক আছে, তো আমরা উপর থেকে যত নিচের দিকে আসবো ধাতুর সক্রিয়তা কিন্তু তত বেশি হবে। তাহলে নর্মালি আমাদের অপশনের নিচে যে মৌলগুলো থাকবে তাদের সক্রিয়তা কিন্তু বেশি হবে। তো চলো আমরা অপশন দেখি। তাহলে দেখো, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সিজিয়ামের অবস্থানটা কিন্তু সবার নিচে। তাহলে অপশন অ্যান্সার কোনটা হবে আমাদের? অ্যান্সার হবে আমাদের সিজিয়ামটা। সিজিয়াম, তাহলে সিজিয়ামের সক্রিয়তা সবচেয়ে বেশি। যদি প্রশ্নটা আসতো সবচেয়ে কম সক্রিয় কোনটা, সবচেয়ে কম, তাহলে অবশ্যই উপরের ধাতুটা হইতো, অ্যান্সার হইতো লিথিয়াম। তাহলে আমরা চলো পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, পর্যায় সারণীতে কোন মৌলকে আদর্শ মৌল বলা হয়? ঠিক আছে, পর্যায় সারণীর কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়? আদর্শ মৌল বলতে আমরা কি বুঝবো? আদর্শ মৌল বলতে আমরা বুঝবো, নর্মালি পর্যায় সারণীতে কিন্তু 7টি পর্যায় আর 18টি গ্রুপ আছে, তাই না? এর মধ্যে প্রথম যে পর্যায়টা আছে এখানে কিন্তু মৌল আছে মাত্র 2টা। দ্বিতীয় তৃতীয় পর্যায়ে মৌল আছে 8টা করে। এই 8টা করে মৌল থাকার কারণে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে কিন্তু আমাদের আদর্শ মৌল বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে? যে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে আমাদের আদর্শ মৌল। তাহলে উত্তর কোনটা হবে আমাদের? তৃতীয় ও তৃতীয় পর্যায়ে, তৃতীয় তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে, হ্যাঁ।
এই দুইটা হচ্ছে আমাদের আদর্শ মৌল। পরের প্রশ্নে আমরা চলে যাই, কোন মৌলগুলোর মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? কর্ণ সম্পর্ক মানে কি? লক্ষ্য করো, নামটা কর্ণ হয়েছে কেন? কারণ অবশ্যই এটা কণাকণি বোঝায়। তাহলে নর্মালি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে তাদের মধ্যে যে কণাকণি যে ধর্মগুলোর মিল আছে, এই ধর্মটাকে মূলত কর্ণ সম্পর্ক বলা হয়। যেমন লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের সম্পর্ক আছে, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের সম্পর্ক আছে, বরনের সাথে সিলিকনের সম্পর্ক আছে। তো এগুলোর মধ্যে আমি যে অপশনটা পাবো, উত্তর কিন্তু সেটা হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা অপশনটা দেখি। তাহলে এখানে আছে বরনের সাথে আছে সিলিকন, লিথিয়ামের সাথে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, বেরিলিয়ামের সাথে সিলিকন। তাহলে কোনটা হবে? লক্ষ্য করো কোনাকুনি কার মধ্যে মিল আছে দেখো, এই যে বরনের সাথে সিলিকন, তোমার বরন সিলিকন এটার মধ্যে কোনাকুনি সম্পর্ক আছে, এই জন্য এটাকে বলা হয় কর্ণ সম্পর্ক। পরে আসো ল্যান্থানাইট সিরিজের মৌল কোনটা? ল্যান্থানাইট, এটা কিন্তু পুরোটাই জ্ঞানমূলক কোশ্চেন। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা জানার জন্য তোমাকে কি করতে হবে? ল্যান্থানাইট সিরিজের যে মৌলগুলো আছে এদের নাম কিন্তু তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো ল্যান্থানাইট সিরিজের মৌলগুলো, প্রথম মৌলটা দেখো ল্যান্থানাম, আর দ্বিতীয় মৌলটা হলো সেরিয়াম। মূলত এই সেরিয়াম নিয়েই কিন্তু প্রশ্নটা হয়ে থাকে। ঠিক আছে, আর অ্যাকিনেট সিরিজের ক্ষেত্রে থোরিয়ামকে নিয়ে প্রশ্ন হয়ে থাকে। তাহলে সেরিয়াম বা থোরিয়াম, এই অপশনগুলো যদি থাকে, সেরিয়াম হবে ল্যান্থানাইট সিরিজের মৌল, আর থোরিয়ামটা হবে অ্যাকিনেট সিরিজের মৌল। এবং অ্যাকিনেট সিরিজের আরেকটা মৌলকে নিয়ে খুব প্রশ্ন আসে, সেটা হলো ইউরেনিয়াম। আমরা জানি ইউরেনিয়াম মৌলটা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল। আমরা জানি যে তোমার হচ্ছে লিটিল বয় আর ফ্যাটম্যান, এই দুটো হলো পারমাণবিক বোমের নাম, তাই না? এই পারমাণবিক বোমগুলো মূলত ইউরেনিয়াম মৌলটাকে ব্যবহার করা হয়। তো তাহলে অপশন হচ্ছে কোনটা? চলো আমরা অপশন চলে যাই। তাহলে নিকেল, তাহলে কোনটা হবে? সেরিয়াম, সিই। উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। নেক্সট আসো, আকরিক সৃষ্টিকারী মৌল কোনটা? আকরিক সৃষ্টিকারী মৌলগুলোকে কি বলে? আমরা জানি আকরিক সৃষ্টিকারী মৌলগুলোকে চ্যালকোজেন বলা হয়। চ্যালকোজেন, চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপন্নকারী মৌল। নর্মালি এই মৌলগুলো আকরিক গুলাকে বিশুদ্ধ করার কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এই যে দেখো গ্রুপ 16তে যে মৌলগুলো আছে, গ্রুপ 16, এই গ্রুপ 16-র মৌলগুলোকে বলা হয় চ্যালকোজেন। গ্রুপ 15-র মৌলগুলোকে কি বলা হয়? এটাকে বলা হয় নিক্টোজেন। নিক্টোজেন। গ্রুপ 17-র মৌলগুলোকে কি বলা হয়? হ্যালোজেন। এই তিনটা গ্রুপের নাম খুবই ইম্পর্টেন্ট। তাহলে হ্যালোজেন বলতে আমরা গ্রুপ 17কে বুঝবো, চ্যালকোজেন বলতে 16কে, আর নিক্টোজেন বলতে গ্রুপ 15-র মৌলগুলোকে বুঝবো। তাহলে আকরিক সৃষ্টিকারী মৌল কোনগুলো? অবশ্যই গ্রুপ 16 হবে। আচ্ছা, এখানে গ্রুপ 16 না দিয়ে তারা আবার এখানে আবার মৌলের নামগুলোকে দেওয়া হয়েছে, তাই না? তাহলে অক্সিজেন, সালফার, সেলোরিয়াম, এই মৌলগুলো হবে। তাহলে সেলোরিয়াম, সালফার, টেলোরিয়াম, উত্তর হবে আমাদের খ, বি নাম্বার। পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, কোন নিষ্ক্রিয় গ্যাসটি এস ব্লক মৌল? আমরা জানি এস ব্লকে যে মৌলগুলো মানে নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত পি ব্লকের অন্তর্ভুক্ত, তাই না? কিন্তু এস ব্লকের মধ্যে বিদ্যমান একটা মাত্র নিষ্ক্রিয় গ্যাস আছে, সেটা হচ্ছে হিলিয়াম। তাহলে এস ব্লকভুক্ত নিষ্ক্রিয় গ্যাস কোনটা? হিলিয়াম। তো হিলিয়াম হবে। নেক্সট আসো, অ্যাপ ব্লক মৌলের ধর্ম কোনটা? লক্ষ্য করো, আমাদের পর্যায় সারণীর একদম নিচে যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে কিন্তু অ্যাব্লক মৌল বলা হয়। এবং অ্যাব্লক মৌলের সংখ্যা হলো 27টা। ঠিক আছে, নর্মালি 28টা মৌল আছে, কিন্তু একমাত্র ব্যতিক্রম একটা মৌল আছে, থোরিয়াম। এই থোরিয়ামটা কিন্তু এথের সাথে অবস্থিত হলেও এটা কিন্তু অ্যাব্লক মৌল না, এটা হচ্ছে ডিব্লক মৌল। তো তাহলে অ্যাব্লক মৌলের সংখ্যা কয়টা? 27টা। এবং অ্যাব্লক মৌলগুলো কিন্তু সবই ধাতু। অ্যাব্লক মৌলগুলো সব হচ্ছে ধাতু। এবং অ্যাব্লক মৌলগুলো কিন্তু ভারী ধাতু। ভারী ধাতু। ভারী ধাতু বলার কারণ হচ্ছে এদের ভর বেশি। বুঝছো? ভর বেশি হওয়ার কারণে এগুলোকে বলা হয় ভারী ধাতু। তো তাহলে তোমার ভারী ধাতুগুলোর কি হবে? ধাতু যত ভারী হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান তত বেশি হবে। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের? অ্যাব্লক মৌলগুলো ভারী ধাতু। যদি অপশনে থাকতো অ্যাব্লক মৌলের ধর্ম কোনটা, তাহলে হয়তো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই বেশি। আর এখানে আরেকটা কথা মনে রাখবা, এই যে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট যে সিরিজটা আছে, এর মধ্যে অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলা সবগুলো হলো তেজস্ক্রিয়। সবগুলো তেজস্ক্রিয়। সব মৌলগুলোই হলো আমাদের তেজস্ক্রিয়। এরপরের প্রশ্নে চলে যাই।
একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? পঞ্চম শক্তি স্তর। পঞ্চম শক্তি স্তর বলতে আমরা কি বুঝি? আমরা একটা সূত্র জানি, 2n²। এই n বলতে মূলত শক্তি স্তরগুলোকে বোঝায়। তাহলে একটা পরমাণুর প্রথম শক্তি স্তর যদি থাকে, তাহলে n এর মান হবে 1। n এর মান 1 হলে আমরা কত পাবো? 2 পাবো। অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা। দ্বিতীয় শক্তি স্তর হলে 2 ইন্টু n এর মান 2, মানে 2²। তাহলে কয়টা পাবো? 8টা। ঠিক একই রকম ভাবে n এর মান যদি 5 হয়, তাহলে 2 ইন্টু 5²। তাহলে কয়টা পাবো? 50টা। তাহলে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? ইলেকট্রন ধারণ ক্ষমতা 50টা, কিন্তু আছে কয়টা? আছে হলো 32টা। ঠিক আছে, এটা একদম মানে গুগলি কোশ্চিন। হ্যাঁ, তাহলে ধারণ ক্ষমতা 50টা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু 50টা মৌল আবিষ্কার হয়নি। এখন পর্যন্ত মৌলের মানে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 32টা। তাহলে তুমি উত্তর করবা কোনটা? উত্তর কিন্তু 32টা করতে হবে। ঠিক আছে, এখন পর্যন্ত আবিষ্কৃত 32টা, তো উত্তর হবে 32টা। এটা মূলত খুলনা বিশ্ববিদ্যালয়ে 1819 সালে আসছিল। পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা? লক্ষ্য করো, আমাদের এখানে যে হলুদ রঙের যে মৌলগুলো আছে, এগুলো হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক কেন বলে নিশ্চয়ই তোমরা জানো, কারণ এদের শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে, এই জন্য ডি ব্লক মৌল বলে। এখানে দেখে মনে হচ্ছে না যে প্রত্যেকটা পর্যায়ে মৌল আছে 10টা করে, পর্যায়ে আছে 4টা, তাহলে মৌলের সংখ্যা হচ্ছে 40টা। 40টা উত্তর হওয়ার কথা না, কিন্তু 40টা হবে না। এখানে একটা ব্যতিক্রম মৌল আছে, সেটা হচ্ছে আমাদের একটু আগে আমি বললাম থোরিয়াম। এই থোরিয়ামটাকে এফ এর সাথে রাখা হয়েছে, কিন্তু এটা হচ্ছে ডি এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে এখানে 40টা আছে, আর থোরিয়াম একটা, এটা সহ ডি ব্লকের মৌলের সংখ্যা কয়টা হচ্ছে? 41টা হচ্ছে। তাহলে ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টা। পরের প্রশ্নে আসি। 26 আণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম সেলে ইলেকট্রন সংখ্যা কয়টা? এম সেল মানে কি আমাদের এটা বুঝতে হবে। হ্যাঁ, এম সেল হলো কে, এল, এম, এন। আমরা বোরের পরমাণু মডেলে জানছিলাম যে শক্তি স্তরগুলোকে কে, এল, এম, এন, ও, পি এইভাবে প্রকাশ করা হয়। তাহলে এম সেল বলতে আমরা কয় নাম্বার শক্তি স্তরকে বুঝতেছি? 3 নাম্বার শক্তি স্তরকে বুঝতেছি। ঠিক আছে, তাহলে 3 নাম্বার শক্তি স্তরে একটা মৌলের পারমাণবিক সংখ্যা যদি 26 হয়, তাহলে 3 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? আসো আমরা এটার ইলেকট্রন বিন্যাস করে দেখি। তোমরা শোনো, বিন্যাস শোনো, 20 শোনো, দাঁড়াও। 2, 4, 10, 12, 18, 20, 6, 26। 1, 2, 3, 4, 2, 3, 3। তো লক্ষ্য করো, এই 3 মানে 3 নাম্বার শক্তি স্তর এটা। ঠিক আছে, এখানে 2টা, 6টা, 6টা, মানে মোট কয়টা হলো তাহলে? 14টা। তাহলে 26টা ইলেকট্রনের মধ্যে এম সেলে আছে কয়টা? 14টা। উত্তর হচ্ছে 14টা। উত্তর হচ্ছে গো নাম্বার। কোনগুলো অপধাতু? অপবাদ নেয় যে ধাতু, তাকে অপধাতু বলে। নর্মালি ধাতু মানে তো ইলেকট্রন ত্যাগ করা, তাই না? কিন্তু পর্যায় সারণীতে এমনও কিছু মৌল আছে যে তার মধ্যে আবার একই সাথে ধাতু ধর্ম আছে, আবার অধাতু ধর্মও আছে। তাহলে যে যার মধ্যে ধাতু এবং অধাতু উভয় ধর্ম আছে, তাকে বলা হয় অপধাতু। এই জন্য আমি এটাকে বলি অপবাদ নিয়ে যে ধাতু, তাকে বলে অপধাতু। তাহলে অপধাতু কোনগুলা? লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের একটা পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে দেখো, বরন, সিলিকন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, টিন, এই যে এগুলো হচ্ছে মূলত অপধাতু আর কি। ঠিক আছে, তাহলে অপধাতুগুলা কোনগুলো? লক্ষ্য করো, তাহলে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এই তিনটা হচ্ছে আমাদের অপধাতু। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছে। পরের প্রশ্নে আসি। আয়রনের সর্ববহিঃস্তরে ইলেকট্রন বিন্যাস কোনটা? আমরা জানি আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, তাই না? এই 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? আসো আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখি। তাহলে আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো? শোনো, দাঁড়াও। 2, 4, 10, 11, 20, 6, 26। 1, 2, 3, 4, 2, 3, 3। দেখো, এখানে বলা হয়েছে সর্ববহিঃস্তরে ইলেকট্রন বিন্যাস কোনটা? ডি ব্লক মৌলের সর্ববহিঃস্তর বলতে কিন্তু NS, N-1, D, এই দুইটাকেই বোঝায়। তাহলে NS এ 2টা ইলেকট্রন আছে, N-1, D তে 6টা ইলেকট্রন আছে। তাহলে মোট ইলেকট্রন কয়টা আছে এখানে? মোট ইলেকট্রন আছে 8টা। তো অপশন হবে NS2, মানে 4s2 আর 3d6। 4s2, 3d6, উত্তর হবে আমাদের 1 নম্বরটা।
পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা? এটা আমরা একটু আগে দেখলাম। ডি ব্লক মৌলের সংখ্যা হলো 41টা। আচ্ছা, তোমার হচ্ছে এএস আর্সেনিকের যোজন ইলেকট্রন সংখ্যা কয়টা? যোজন ইলেকট্রন কাকে বলে? যোজন ইলেকট্রন বলতে যোজন ইলেকট্রন বোঝানো হয়। যোজন ইলেকট্রন বলতে যোজন ইলেকট্রন বোঝানো হয় নর্মালি। আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো তারা একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে কিংবা কোনো গ্রুপে। আশা করি সবাই খুবই উপকৃত হবে। হ্যাঁ, তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে অনেক মানুষ ক্লাসটা দেখার সুযোগ পেয়ে থাকে। সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার করি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই যাতে অনেকেই ক্লাসটা দেখার সুযোগ পেয়ে থাকে। আচ্ছা, তো মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কমেন্ট করতে পারো এখানে। হ্যাঁ, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করার। তো মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন খুবই মজার একটা অধ্যায়। এই অধ্যায়টা বুঝতে গেলে ওই যে বললাম এখান থেকে দুই টাইপের প্রশ্ন আসে। একটা হচ্ছে জ্ঞানমূলক আর একটা হচ্ছে অনুধাবনমূলক। জ্ঞানমূলক কোশ্চেনগুলো তো তোমাকে মুখস্থ করতে হবে, কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনগুলো তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তো যারা এই অধ্যায়টা বুঝবা দেখা যাবে যে তারা অনুধাবনমূলক কোশ্চেনগুলো খুব সহজে উত্তর করতে পারবে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো আর্সেনিকের যোজন ইলেকট্রন সংখ্যা, যোজন ইলেকট্রন আছে কয়টা? তো দেখি তোমরা কে কে পারো এটা, সবাই একটু কমেন্টে জানাও। আর্সেনিকের যোজন ইলেকট্রন কয়টা? তো আমি এটাকে একটু সহজ একটা ক্লু দিয়ে দিচ্ছি। আর্সেনিকটা কোথায় আছে লক্ষ্য করো। আমরা জানি গ্রুপ 15-তে আর্সেনিক আছে। তাহলে গ্রুপ 15-তে যদি আর্সেনিক থাকে তাহলে এর শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? আমাকে বলো দেখি। দেখি এই উত্তরটা কে বলতে পারো। আর্সেনিকের গ্রুপ 15-তে, আর্সেনিকটা গ্রুপ 15-তে অবস্থিত। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে আর্সেনিকের কয়টা ইলেকট্রন আছে, আর্সেনিকের মধ্যে যোজন ইলেকট্রন কয়টা? আচ্ছা, লিমন হাসান বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। হ্যাঁ, লিমন, তোমাকে আমি চিনতে পারছি। ভাইয়া কেমন আছো তুমি? আচ্ছা, হ্যাঁ অবশ্যই লিমন, ইনশাল্লাহ নতুন কিছু শিখতে পারবা। হ্যাঁ, আমার ক্লাসে আমি চেষ্টা করি বিষয়গুলোকে ইজিলি বা নতুন করে উপস্থাপন করার। হ্যাঁ, আসলে ক্লাস নেওয়াটা একটা আর্টের মতো। আর্ট। আমি মনে করি আমি যখন ক্লাস নেই তোমাদের সামনে অভিনয় করি। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন করে অভিনয় করতে হয় বোঝানোর জন্য। কারণ কেমিস্ট্রি সাবজেক্টে এরকম, অভিনয় না করলে তোমরা শিখতে পারো না আর কি। তো আমাকে একটু জানাও বুঝতে পারতেছো কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। এটার অ্যান্সার কত হবে বলো তো? আর্সেনিকের যোজন ইলেকট্রন কয়টা? আচ্ছা, আর্সেনিকের যোজন ইলেকট্রন হচ্ছে, যেহেতু এটা গ্রুপ 5-এর মৌল, আমরা জানি যে মৌলটা যে গ্রুপে আছে সেই মৌলটার শেষ শক্তি স্তরে ততগুলো ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে গ্রুপ 5-এ যদি আর্সেনিক অবস্থিত হয় তাহলে গ্রুপ 5-এ যোজন ইলেকট্রন কয়টা? অবশ্যই 5টা। ঠিক আছে, তাহলে আর্সেনিকের যোজন ইলেকট্রন কয়টা আছে? 5টা। এটা কিন্তু তোমার যোজনী না, যোজনী ইলেকট্রন আর যোজন ইলেকট্রন এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যোজনী আর যোজন ইলেকট্রনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যোজনী হলো শেষ শক্তি স্তরে বিদ্যমান বেজোড় ইলেকট্রন সংখ্যা, এটাকে যোজনী বলে। আর যোজন ইলেকট্রন হলো শেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন। যেমন আমরা যদি হ্যালোজেনের কথা চিন্তা করি, হ্যালোজেন গ্রুপ 17-তে আছে। হ্যালোজেনের যোজনী ইলেকট্রন কিন্তু 7টা করে, কিন্তু এদের যোজনী কিন্তু এক। ঠিক আছে, তো যোজন ইলেকট্রন আর যোজনী কিন্তু একই জিনিস না, এটা মাথায় রাখবা। আসো পরের প্রশ্নে চলে যাই। কোনটি নিচের কোনটি অ্যাবলক মৌল নয়? এটা পুরোটাই জ্ঞানমূলক কোশ্চেন। অ্যাবলক মৌল নয় কোনটা? আমি সবসময় বলছিলাম এই
অ্যাব্লক মৌলগুলোর মধ্যে তিনটা মৌল নিয়ে সবসময় প্রশ্ন আসে, তিনটা। তুমি যদি তিনটা মৌল সম্পর্কে জানো তাহলে কিন্তু এই টাইপের জ্ঞানমূলক কোশ্চেন গুলো খুব সহজে পারবা। কি কি তিনটা মৌল? এই যে একটা হচ্ছে সেরিয়াম, একটা হচ্ছে থোরিয়াম, একটা হচ্ছে ইউরেনিয়াম। এই তিনটা মৌল নিয়ে সবসময় প্রশ্ন আসে। একটা কথা মনে রাখবা, ইউরেনিয়াম কিন্তু একমাত্র ব্যতিক্রম মৌল। ইউরেনিয়ামকে রাখা হয়েছে এফ এর সাথে, সে কিন্তু ডি ব্লক মৌল। ঠিক আছে? তো অ্যাব্লক মৌল নয় কোনটা? এই যে থোরিয়ামটা। থোরিয়ামটাকে রাখা হয়েছে এফ এর সাথে, কিন্তু সে হচ্ছে ডি ব্লক মৌল। আসো আমরা সামনের দিকে আগাই। পর্যায় সারণীতে কোন ব্লকে অধাতুগুলোর অবস্থান দেওয়া হয়েছে? বুটেক্সে আসছিল এটা। ঠিক আছে, বলতো কোথায় অধাতুগুলোকে অবস্থান দেওয়া হয়েছে? দেখি সবচেয়ে ইজি কোশ্চিনটার উত্তর কে পারো, একটু উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, আচ্ছা, আমাদের অধাতুগুলোকে স্থান দেওয়া হয়েছে কোথায় আমরা জানি? প্রথম যে ব্লকটা আছে এস ব্লক মৌল, এই যে এটা এস ব্লক মৌলগুলো সবগুলোই হচ্ছে ধাতু। এই যে ডি ব্লক গুলাও হচ্ছে ধাতু, এফ ব্লক গুলাও হচ্ছে ধাতু। তাহলে সব তো ধাতু, অধাতু কোথায়? এই যে অধাতু হচ্ছে পি তে, এই যেগুলো হচ্ছে পি ব্লক। পি ব্লকের যত মৌল আছে সবগুলো অধাতু কিন্তু না, এর মধ্যে আবার ঝামেলা আছে। কিন্তু আমি যদি অধাতুদের অবস্থান খুঁজতে চাই তাহলে অধাতুগুলাকে আমি কিন্তু পি ব্লকে পাবো। মনে রাখবা পর্যায় সারণীর 80% হচ্ছে ধাতু আর 20% হচ্ছে অধাতু। তাহলে অধাতুগুলোকে কোন ব্লকে রাখা হয়েছে? অবশ্যই পি ব্লকে রাখা হয়েছে। আচ্ছা, সিলভারের শেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কোনটা? জাবিতে আসছিল সিলভার। লক্ষ্য করো সিলভারটা কোথায় আছে? এই যে দেখো, কপার এর নিচে সিলভার অবস্থিত। কপার, সিলভার, গোল্ড, এই তিনটা মৌলকে কিন্তু মুদ্রা ধাতু বলে। জানো তোমরা নিশ্চয়ই। মুদ্রা ধাতু কেন বলে? কারণ এগুলা মুদ্রা তৈরিতে, ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়। কপার, সিলভার, গোল্ড। এবং তুমি জানো যে মৌলটা একই গ্রুপে অবস্থিত তাদের কিন্তু সবার ইলেকট্রন বিন্যাসটা একই রকম হবে। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস যেমন, সিলভারেরও কিন্তু ঠিক একই রকম, শুধু একটা করে পর্যায় বাড়বে। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাসটা কেমন? 4s1 3d10, এটা হলো কপারের ইলেকট্রন বিন্যাস। তাহলে সিলভারের ইলেকট্রন বিন্যাস কি হবে? এক করে বাড়বে, 5s1 4d10 হবে। এটা সিলভারের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তাহলে 5s1 4d10 এটা হচ্ছে আমাদের সিলভারের ইলেকট্রন বিন্যাস। তাহলে কোনটা হবে? তোমার 5s1 4d10 উত্তর হবে 2 নাম্বারটা। নেক্সট আসো। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা কোন মৌলের? খুবই ইজি একটা কোশ্চেন, লক্ষ্য করো। এটাতে দেওয়া আছে 3d10 4s1, একটু আগে করলাম। 3d10 4s1 কোন মৌলটার ইলেকট্রন বিন্যাস এটা? দেখো, একটু আগে আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করলাম না? তো এটা হচ্ছে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস। কপারের শেষ শক্তি স্তরে তোমার 3d10 4s1 আছে। তুমি যদি এই উত্তরটা এইভাবে দিতে না চাও তাহলে কিভাবে দিবা? তুমি খুব সিম্পলি সবার ইলেকট্রন সংখ্যাটা গুনবা। আর ইলেকট্রন সংখ্যা গুনলে তো পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানা যায়, তাই না? তাহলে 2 4 10 12 18, 18 আর 10-এ 28 আর 1-এ 29। তাহলে এই মৌলের মধ্যে ইলেকট্রন আছে 29টা। ইলেকট্রন যদি 29টা থাকে তাহলে প্রোটন আছে 29টা। আর প্রোটন 29টা কার? কপারের মধ্যে। তো উত্তর হচ্ছে আমাদের কপার হবে। নেক্সট আসো। আচ্ছা, পিকে রুয়েটে আসছিল একটা প্রশ্ন 15-16 সালে। এটা একটু ইন্টেলিজেন্ট কোশ্চিন। হ্যাঁ, তো লক্ষ্য করো এখানে দেওয়া আছে এক্স একটা মৌল দেওয়া আছে, ওয়াই একটা মৌল দেওয়া আছে। মৌল দুইটির মধ্যে বি মাইনাস এ ইকুয়াল টু 5। বি আর এ জিনিসটা কি? দেখো এখানে এক্স এর এখানে 1 1 আছে। ঠিক আছে, তার মানে বোঝানো হচ্ছে যে এর পারমাণবিক সংখ্যা 1 আর উপরে ভর সংখ্যা 1। তাহলে বলো তো ভাইয়া, এই এক্স মৌলটা কি হবে? এই এক্স মৌলটা কিন্তু হাইড্রোজেন। কারণ আমরা জানি হাইড্রোজেনই এমন একটা মৌল যার পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দুইটাই সমান। ঠিক আছে, নেক্সট আসো ওয়াই। ওয়াই মৌলটার নিচে আছে বি, উপরে আছে সি। আমরা কিন্তু এই বি আর সি সম্পর্কে জানি না, কিন্তু এখানে আবার একটা ক্লু দেওয়া আছে, বি মাইনাস এ ইকুয়াল টু 5। এর অর্থ কি? আমরা কিন্তু বি এর মানটা জানি না, আমরা এ এর মান জানি। এর মান হচ্ছে 1। তাহলে দেখো তো বি এর মানটা কত হবে? 6 হবে তাহলে।
6 - 1 = 5, তাহলে বি এর মান 6, আমরা এটা জানতেছি, তাই না? লক্ষ্য করো ওয়াই এর ওয়াই এর বাম পাশে নিচে বি দেওয়া আছে এবং বি এর মান হচ্ছে 6, এই 6টাই তো তার পারমাণবিক সংখ্যা, তাই না? পারমাণবিক সংখ্যা 6 কার? 6 হচ্ছে আমাদের কার্বনের, ঠিক আছে? তাহলে এখানে বলছে মৌলটির শ্রেণী নির্ণয় করো, তাহলে মৌলটা কোন শ্রেণীতে অবস্থিত? অবশ্যই গ্রুপ 4 এতে অথবা 14 নাম্বার শ্রেণীতে অবস্থিত। তো উত্তর হবে 14। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সিকে রুয়েটে আসছিল। নর্মালি সিকে রুয়েট বা বুয়েটে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু টাফ হয়, মনে রাখবা। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সময়ও কিন্তু এরকম কিছু মাথা ঘামানো প্রশ্ন পাবা, ঠিক আছে? তোমার ভর্তি পরীক্ষায় ভালো করতে গেলে কিন্তু 100তে 100 লাগে না। 100তে কত লাগে? 100তে লাগবে 60, 60+ লাগবে, ঠিক আছে? যারা 100তে 100 পাইতে চায় তারা কিন্তু চান্সই পায় না। তো কিছু কোশ্চিন থাকবে যে তুমি এগুলো পারবা না, ঠিক আছে? তো ওগুলো ছেড়ে দিয়ে সামনের গুলো যেগুলো পারবা সেগুলোকে ফোকাস করতে হবে। নেক্সট আসো, গ্রুপ 1 এর পারমাণবিক সংখ্যা বাড়লে নিচের কোন পরিবর্তনটি সঠিক নয়? গ্রুপ 1, লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের গ্রুপ 1। এখানে যদি পারমাণবিক সংখ্যা বাড়ে তাহলে কোনটা সঠিক নয়? আসো জানার চেষ্টা করি। আয়নীকরণ শক্তি কমে, ঠিক আছে। উপর থেকে যত নিচের দিকে আসবো আয়নীকরণ শক্তি কমবে, কারণ আকার বাড়ে তো, আকার বাড়ার সাথে সাথে আকর্ষণ কমে, এই জন্য আয়নীকরণ শক্তি কমতে থাকে। ঘনত্ব বাড়ে, পারমাণবিক ঘনত্ব উপর থেকে যত নিচের দিকে আসবো পারমাণবিক ঘনত্ব কি হয়? বাড়ে না, কমে। এটা ভুল, ঠিক আছে? কেন পারমাণবিক ঘনত্বটা কমে? তুমি লক্ষ্য করো প্রথম গ্রুপে উপর থেকে যত নিচের দিকে আসবো তত কি হবে জানো? ধাতুগুলোর কেন্দ্র থেকে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, দূরত্বটা বাড়বে, আকর্ষণটা কমবে, ফলে তাদের ঘনত্বটা কমে, ঠিক আছে? ঘনত্ব কমার কারণে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটাও হ্রাস পায়। তাহলে ঘনত্ব বাড়ে, ঘনত্ব কমে, সক্রিয়তা বাড়ে, এটাও ঠিক আছে। উপর থেকে যত নিচের দিকে আসবো সক্রিয়তা বাড়ে, গলনাঙ্ক বাড়ে, এটাও ভুল, ঠিক আছে? তাহলে কোনটা সঠিক নয়? কারণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তো কমতে থাকে, ঘনত্ব বাড়ে, ঘনত্বটা কমে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কমে, ঠিক আছে? তো এখানে মনে হয় কোনো টাইপিং মিস্টেক হতে পারে। নিচের কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? স্ফুটনাঙ্ক কার বেশি? লক্ষ্য করো, অপশনটা লক্ষ্য করো, এটা হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, ফসফিন, H2S। এখানে 4টা অপশন দেওয়া আছে। স্ফুটনাঙ্কটা ডিপেন্ড করে তোমার এই যেখানে যে অণুগুলো দেওয়া আছে অণুগুলোর মধ্যে আকর্ষণের উপর। যাদের মধ্যবর্তী আকর্ষণ শক্তি বেশি তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটাও বেশি হবে, ঠিক আছে? তুমি লক্ষ্য করো অ্যামোনিয়াতে কি হয় জানো? অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন হয়, হাইড্রোজেন বন্ধনের কারণে অনেকগুলা অ্যামোনিয়া একসাথে যুক্ত থাকতে পারে, অনেকজন একসাথে যুক্ত থাকতে পারে। একটা জায়গায় যদি অনেকজন একসাথে যুক্ত থাকে তাহলে তাদেরকে আলাদা করতে প্রচুর শক্তি লাগবে না? লাগবে, হ্যাঁ। আর বাকি যে অপশন গুলো আছে এদের কোনোটার মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, তাহলে একমাত্র হাইড্রোজেন বন্ধন হয় কার মধ্যে? অ্যামোনিয়ার মধ্যে। এই জন্য এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা সবচেয়ে বেশি হবে। নেক্সট আসো, নিচের কোনটি নিচের কোনটি সর্বাধিক সংখ্যক যৌগ গঠন করে? দেখো তোমার আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডিয়াম দেওয়া আছে, তাহলে কোনটা সবচেয়ে বেশি যৌগ গঠন করে? নর্মালি এগুলো তো নিষ্ক্রিয় গ্যাস, তাই না? আর্গন, ক্রিপ্টন, জ্যানন নিষ্ক্রিয় গ্যাসগুলো তো নর্মালি কোনো যৌগ তৈরি করে না, তাহলে এখানে রেডিয়ামটা হবে আর এ, রেডিয়ামটা সবচেয়ে বেশি যৌগ তৈরি করে থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, নিচের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে না? আচ্ছা, রঙিন যৌগ গঠন করে কারা? নর্মালি ডি ব্লক যে মৌলগুলো আছে তারা, কারণ ডি ব্লক মৌলগুলার শেষ শক্তি স্তরে ডি অরবিটালটা ফাঁকা থাকে, ঠিক আছে? যেমন তুমি চিন্তা করো আমরা খাবার লবণ খাই সোডিয়াম ক্লোরাইড, এটা সাদা হয় কেন? কারণ সোডিয়ামের কোনো ডি অরবিটাল নাই। সোডিয়ামের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা ইলেকট্রনটা ডি পর্যন্ত যায় নাই, ঠিক আছে? যাদের ডি অরবিটাল থাকে এবং ডি অরবিটালটা অপূর্ণ অবস্থায় থাকে তাদের কিন্তু তারা রঙিন যৌগ গঠন করে। তাহলে কোনটা যৌগ গঠন, রঙিন যৌগ গঠন করে না কোনটা? এই যে অ্যালুমিনিয়াম, কারণ অ্যালুমিনিয়ামটা তো ডি ব্লক মৌল নয়, যদি ডি ব্লক হইতো তাহলে এটা রঙিন যৌগ গঠন করতো। আসো পরের প্রশ্নে চলে যাই, কোনটি অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌল কোনটা? লক্ষ্য করো এখানে, আসো আমরা আগে খোঁজার চেষ্টা করি। এখানে সিজিয়াম, এটা তো প্রথম গ্রুপে অবস্থিত, তাই না? সিজিয়াম কিন্তু সবচেয়ে সক্রিয় ধাতু,
এটা হচ্ছে সক্রিয় ধাতু। স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামটা ডি অরবিটাল মানে ডি ব্লক মৌল, কিন্তু এটা অবস্থান্তর মৌল নয়। কারণ কি? কারণ তার আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে কোনো ইলেকট্রন প্রবেশ করে না। স্ক্যান্ডিয়াম 3+ যদি করি তাহলে তার ডি অরবিটালটা শূন্য হয়ে যায়। নেক্সট আসো, বাকি থাকলো আর্সেনিক এবং ভ্যানেডিয়াম। একটু আগে আমরা পড়লাম আর্সেনিক কিন্তু 15 নাম্বার গ্রুপের মৌল, ঠিক আছে? এটা কিন্তু নিক্টোজেন, নিক্টোজেন গ্রুপের মৌল। তাহলে বাকি থাকলো কোনটা? এই যে ভ্যানেডিয়াম। তাহলে ভ্যানেডিয়ামটা আমাদের অবস্থান্তর মৌল হবে। দেখো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, এই ভ্যানেডিয়ামের ডি অরবিটালটা ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকে, ঠিক আছে? এই কারণে এটাকে আমাদের কি বলা হয়? অবস্থান্তর মৌল বলা হয়। নেক্সট আসো, সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত? এটা পুরোটাই জ্ঞানমূলক কোশ্চিন, ঠিক আছে? সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত? এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। এটার মান হচ্ছে তোমার 157 পিকোমিটার, পিএম, পিকোমিটার। তাহলে এটা কত হবে? 157 পিকোমিটার হবে। নর্মালি আমরা জানি 1 পিকোমিটার সমান সমান কত মিটার? 10⁻⁻12 মিটার। পরমাণুগুলো এত ক্ষুদ্র যে এটাকে পিকোমিটার এককে পরিমাপ করা হয়, ঠিক আছে? তাহলে এটা তোমাকে মুখস্থ করতে হবে, সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধটা। কোনটির আকার সবচেয়ে ছোট? কার আকার ছোট? লক্ষ্য করো, আমাদের কি কি আছে এখানে? লিথিয়াম, সোডিয়াম, না লিথিয়ামের পরে হবে, আমরা পর্যায়ে যাব, বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। মনে রাখবা, বাম থেকে যত ডান দিকে যাওয়া যায় আকার তত ছোট হয়, আকার ছোট হয়। তাহলে কার আকারটা ছোট? তাহলে অবশ্যই ডানে যেটা অবস্থিত সেটা। তাহলে ডানে কোনটা অবস্থিত? অক্সিজেন। তো অক্সিজেনের আকারটা কিন্তু সবচেয়ে ছোট হবে। আচ্ছা, নেক্সট আসো, কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল এটা। রঙিন যৌগ গঠন করে কোনটা? একটু আগে আমি ক্লু দিলাম এটা, দেখি তোমরা কে পারো, ঠিক আছে? আমাকে একটু কমেন্ট করে জানাও, রঙিন যৌগ গঠন করে কোনটা? আমি এখানে অপশন দিয়ে দিলাম, বলো তো কোনটা হবে রঙিন যৌগ গঠন করে? তো আমরা জানি, আমি এটা আরো একটু ক্লু দিই, নর্মালি অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। তোমাকে খুঁজে বের করতে হবে এখানে অবস্থান্তর মৌল কোনটা, ঠিক আছে? দেখি কি উত্তর দিতে পারে এটা। অবস্থান্তর মৌল, কোনটা অবস্থান্তর মৌল যেটা রঙিন যৌগ গঠন করবে? অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, কোনটা রঙিন যৌগ গঠন করবে তাহলে? লক্ষ্য করো, অবস্থান্তর মৌল কোনটা? তাহলে জিঙ্ক, আহ, আমাদের জিঙ্কটা এখানে আছে। জিঙ্ক কিন্তু ডি ব্লক মৌল, এটা অবস্থান্তর মৌল নয়, ঠিক আছে? তো যেহেতু এটা অবস্থান্তর নয়, সেহেতু এটা কিন্তু রঙিন যৌগ গঠন করবে না। নেক্সট আসো, ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু অবস্থান্তর মৌল বা ডি ব্লক মৌলই না, এটা হচ্ছে এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌলগুলো কখনোই কোনো রঙিন যৌগ গঠন করে না। তো আমাদের কিন্তু ক্যালসিয়াম আর জিঙ্ক এই দুইটা কিন্তু আগেই বাদ হয়ে গেল, ঠিক আছে? বাদ থাকলো কোনটা? নিকেল থাকলো, আর হচ্ছে মার্কারি থাকলো, তাই না? তাহলে অবশ্যই আমরা জানি কপার, নিকেল, ঠিক আছে, কোবাল্টের পরে নিকেলের অবস্থান। তাহলে এই যে নিকেল যে মৌলটা আছে, এটা কিন্তু আমাদের অবস্থান্তর মৌল, এটা কিন্তু আমাদের অবস্থান্তর মৌল, এবং এই আয়নটা রঙিন যৌগ গঠন করবে। তো উত্তর হচ্ছে নিকেল হবে, ঠিক আছে? আসো পরের টাতে চলে যাই, সবচেয়ে নমনীয় ধাতু কোনটা? সবচেয়ে নমনীয় ধাতু কোনটা, ঠিক আছে? সবচেয়ে নমনীয় ধাতু কোনটা? আমরা জানি প্রথম গ্রুপে যে মৌলগুলো আছে এগুলা হচ্ছে আমাদের কি? প্রথম গ্রুপের মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু, এবং ক্ষার ধাতুগুলো নরম ও নমনীয় হয়, ঠিক আছে? তাহলে সবচেয়ে নমনীয় ধাতু কোনটা? এখানে উত্তর হবে অসমিয়াম। অসমিয়াম হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। পরীক্ষা যদি আসে সবচেয়ে ঘাতসহ ধাতু কোনটা, সেটা হবে স্বর্ণ, গোল্ড। গোল্ডকে তুমি যত আঘাত করো তার কোনো, তার ধর্মের কোনো পরিবর্তন হবে না। আর সবচেয়ে নরম ও নমনীয় ধাতু হচ্ছে অসমিয়াম।
উত্তর হবে এখানে অসমিয়ামটা। লোহাকে মরিচের হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ দিতে হবে? এই বিষয়টাকে আমরা ইলেকট্রোপ্লেটিং বলি, তাই না? দেখি ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে তোমরা কি কি জানো। ইলেকট্রোপ্লেটিং কাকে বলে? একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। ইলেকট্রোপ্লেটিং জিনিসটা কি? এটা ক্লাস 9-10 থেকে পড়তেছো তোমরা। ইলেকট্রোপ্লেটিং হলো এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা জানি যে একটা ধাতুর উপরে অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে? এবং নর্মালি ভিতরে যে ধাতুটা থাকে সেটা কম সক্রিয় থাকে, উপরে যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় সেটা কিন্তু বেশি সক্রিয় থাকে। বুঝতে পারছো? যেমন মনে করো শীতকালে আমরা কি করি, অনেক বেশি জামা কাপড় পরি, তাই না? কেন পরি? আমাদের নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য। ইলেকট্রোপ্লেটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ভিতরে যে ধাতুটা থাকবে সেটা যেন সুরক্ষিত থাকে, ঠিক আছে? মরিচার হাত থেকে বা কোনো জং যেন সেটা সহজে না ধরে আর কি, ঠিক আছে? তাহলে লোহার হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ দিতে হবে? তাহলে অবশ্যই এমন একটা ধাতুর প্রলেপ দিব আমরা যেটা লোহার চাইতে বেশি সক্রিয়, ঠিক আছে? নর্মালি এখানে জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয়। মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপরে আমরা কার প্রলেপ দিব? জিঙ্কের প্রলেপ দিব, ঠিক আছে? জিঙ্ক, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়ে থাকে। নেক্সট আসো, ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা? ব্যাসার্ধ, ঠিক আছে? পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি কার কম, কিংবা আয়নিক ব্যাসার্ধ কার বেশি কার কম? তো একটা পরমাণুর ব্যাসার্ধ নির্ভর করে কার উপরে? দেখো, নির্ভর করে কেন্দ্র থেকে শেষ শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্বের উপরে। কেন্দ্র থেকে শেষ শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে মানে তার ব্যাসার্ধটা বাড়বে, দূরত্ব যত কমবে মানে ব্যাসার্ধটা কমবে, ঠিক আছে? আবার আয়নের ক্ষেত্রে আমরা জানি আয়ন হচ্ছে দুই প্রকার, একটা ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়নের ব্যাসার্ধ সবসময় কম হয় আর অ্যানায়নের ব্যাসার্ধ সবসময় বেশি হয়। তাহলে আমাদের বলছে ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা? আসো আমরা উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, তো তোমরা একটু আমাকে একটু অ্যান্সারটা বলো দেখি, কোনটা হতে পারে উত্তর এটার? আচ্ছা, উত্তর কোনটা হতে পারে আমাকে একটু জানাও। আসো, আমি একটু ক্লু দিই, হ্যাঁ? লক্ষ্য করো, সব সময় কিন্তু ক্যাটায়নের ব্যাসার্ধ, এখানে সব ক্যাটায়ন মানে নিষ্ক্রিয় গ্যাস আছে একটা, বাকিগুলো কিন্তু ক্যাটায়ন আছে। তো নর্মালি ক্যাটায়নের ব্যাসার্ধ কিন্তু কম হয়, হ্যাঁ? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস। একটা কথা মনে রাখবা, ক্যাটায়নের পরিমাণ যত বেশি হবে কেন্দ্রের প্রতি আকর্ষণ তত বাড়বে, তাহলে ব্যাসার্ধটা কমবে। আবার বলি শোনো, তাহলে এখানে নিয়ন আছে, তাই না? নিয়ন কোনো ইলেকট্রন গ্রহণও করেনি, ত্যাগও করেনি, তো এর ব্যাসার্ধটা কিন্তু সবচেয়ে বেশি হবে। তো নিয়নটা সবচেয়ে বেশি কোথায় আছে? আহ মানে মানে ঘ আর ঘ, এই দুটো কিন্তু উত্তর হবে না। কেন হবে না? কারণ এই দুইটাতে নিয়নের ব্যাসার্ধ যে বেশি কোনো অপশনে কিন্তু নাই, তো এই দুইটা বাদ। উত্তর ক আর খ এর মধ্যে হবে। মনে রাখবা, চার্জের পরিমাণ যত বাড়ে মানে ক্যাটায়নের চার্জের পরিমাণ যত বাড়ে ব্যাসার্ধ তত কমে। তাহলে সবচেয়ে বেশি কম হবে কার? ম্যাগনেসিয়ামের ব্যাসার্ধ কম হবে, ঠিক আছে? তো উত্তর হবে কোটা, ঠিক আছে? তো দেখো, একটা প্রশ্নের উত্তর বের করার কিছু নিয়ম আছে, বুঝছো? তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে চারটা অপশন থাকবে, তাই না? এই চারটা অপশনের মধ্যে তুমি যেগুলা পারো, মানে তুমি যেগুলা পারো, যেগুলা মনে হচ্ছে হবে না, তুমি সেগুলা আগে দাগাও। তারপরে যেটা হতে পারে সেটা কিন্তু এমনি বের হয়ে আসবে। অথবা অনেক সময় এরকম হয় না ভর্তি পরীক্ষায়, যে তুমি দুইটা অপশন বুঝছো যে এই দুইটা তো হবেই না, তাহলে বাকি দুইটার মধ্যে তো একটা উত্তর হবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু রিস্ক নিতে হয়, ঠিক আছে? কারণ পরে কি মনে হবে জানো, মনে করো তুমি দুইটার মধ্যে উত্তর খুঁজতেছো যে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, তো পরে তুমি চিন্তা করলা ধুর রিস্ক নিবো, নিলাম না। পরে বাসায় আসে দেখবা যে তুমি যেটা টার্গেট করছো ওটাই উত্তর হয়। বুঝতে পারছো? তো যদি কখনো রিস্কটা 50-50-র মধ্যে হয় এবং তোমার যদি চান্স পাওয়ার মতো মার্কস না থাকে, মনে করো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ, ভর্তি পরীক্ষার মধ্যে তুমি দাগাইছো শিওর 30টা, তো 30টাতে বাবা তুমি চান্স পাবা না। চান্স পাইতে গেলে কত লাগবে?
50+ লাগবে। তাহলে তুমি 30টা থেকে 50টা করতে গেলে আরো 20টা প্রশ্নের উত্তর তোমাকে দাঁড়াইতে হবে। তখন কি করবা বলো তো? তখন কিন্তু তোমাকে না চাওয়া সত্ত্বেও কিছু রিস্ক নিতে হবে। হতে পারে রিস্ক নেওয়ার ফলে তুমি 4টা ভুল গেলে 1 মার্ক করে কাটা যাবে। তো রিস্ক নাও না তুমি। ঠিক আছে? এই যেগুলা 50-50 মনে হচ্ছে সেগুলা 30টা দাগায় দিয়ে আসো। কিন্তু যেগুলা একদম আননোন তোমার, সেগুলাতে কিন্তু যাওয়া যাবে না। তুমি 4টার মধ্যে রিস্ক নিতে পারবা না, 2টার মধ্যে নিতে পারবা। তো নেক্সট আসো, আমরা পরের প্রশ্নে চলে যাই। তো ভর্তি পরীক্ষা সম্পর্কে এরকম ট্রিক্স কিন্তু আমাদের ক্লাসগুলোতে প্রতিনিয়তই থাকবে। ঠিক আছে? আমরা ওইরকম কখনো মানে এরকম ট্রিক্স তুমি প্রত্যেকটা ক্লাসে পাবা। কিভাবে কম পড়ে ভালো করা যাবে, কিংবা একটা অধ্যায়ের কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, কিংবা তুমি কিভাবে ভালো পড়লে ভর্তি পরীক্ষায় অনেক বেশি নম্বর পাবা, কিংবা কম সময়ে তুমি প্রস্তুতি কিভাবে নিতে পারবা। তো তোমার যেরকমই কন্ডিশন হোক না কেন, সেটাকে হ্যান্ডেল করার দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক আছে? আসো পরবর্তী ক্লাসে আসি। সালফারের পারমাণবিক ব্যাসার্ধ কত? এটাও কিন্তু পুরোটাই জ্ঞানমূলক কোশ্চিন। এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। 104 পিকোমিটার। 104 পিকোমিটার। বাকৃবিতে আসছিল এটা। পড়ে আসো। আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে লিথিয়াম, এটা লিথিয়াম, আর এটা হলো লাস্টের মৌল ফ্লোরিন, বা এরকম 7টি মৌলের। আচ্ছা, আমি এই প্রশ্নটা স্কিপ করতেছি, প্রিন্টিং মিস্টেক হয়েছে। আসো পরের প্রশ্নে আসি। নিচের কোনটির দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? দ্বিতীয় আয়নীকরণ শক্তি, মনে করো ছিনতাই তোমাকে তাড়া করতেছে। ঠিক আছে? ছিনতাই, তুমিও ছিনতাইয়ের হাত থেকে বাঁচার চেষ্টা করতেছো, তোমার দামি মোবাইল ফোনটা। ঠিক আছে? এখন তো মোবাইল এর ছিনতাই খুব বেড়ে গেছে, তাই না? তুমি তোমার দামি মোবাইলটাকে ছিনতাইকারীর হাত থেকে রক্ষা করার চেষ্টা করতেছো। ছিনতাইকারীও নাছোড়বান্দা, তোমাকে ধরেই ছাড়বে সে। এখন তুমি কি করবা? ছিনতাইকারী দৌড়ায় দৌড়ায় তোমার কাছ থেকে মোবাইলটা ছিনায় নিল। ঠিক আছে? এরপরে ছিনতাইকারী যখন ছিনায় নিবে, তখন অবশ্যই তোমার সাথে তার একটা ফাইট হবে। তুমি তোমার দামি ফোনটা তো আর এমনি এমনি দিবা না। এটাকে কিন্তু আইনীকরণ শক্তি বলে। তুমি যে পরিমাণ বাধা দিলে তোমার মোবাইল ফোনটা রক্ষা করতে পারবা, এটা হচ্ছে আইনীকরণ শক্তি। হতে পারে ছিনতাইকারীর চেয়ে তোমার শক্তি বেশি। তোমার শক্তি যদি বেশি হয়, তাহলে কি ছিনতাইকারী তোমার কাছ থেকে ইলেকট্রনটা মানে মোবাইল ফোনটা কি নিতে পারবে? নিতে পারবে না কিন্তু। আচ্ছা, মনে করো কোনোভাবে সে মোবাইল ফোনটা কেড়ে নিছে তোমার কাছ থেকে। এরপরে তোমার মানি ব্যাগটা সে কাটতে যাচ্ছে। ঠিক আছে? আবার তোমাকে ধাওয়া করতেছে। তুমি কি মোবাইল ফোনটা যত সহজে দিছো, মানি ব্যাগটাকে কি অত সহজে দিবা? দিবা না কিন্তু। আগের বারের চাইতে এবার কিন্তু আরো বেশি শক্তি দেখাবা, প্রোটেস্ট করার চেষ্টা করবা। ঠিক তেমনি একটা মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান প্রথমের চাইতে কিন্তু বেশি হয়। ঠিক আছে? তাহলে আসো দেখি আমরা কার দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে। এটা মূলত ডিপেন্ড করে, যেমন দেখো পটাশিয়াম, পটাশিয়াম একটা ত্যাগ করার পরে সে নিষ্ক্রিয় গ্যাস হয়ে যায়। একটা ত্যাগ করার পরে সে নিয়ন হয়ে যাবে। ঠিক আছে? ম্যাগনেসিয়াম একটা ত্যাগ করার পরে সে সোডিয়াম হবে। তার মানে তার আরো একটা দেওয়ার ক্ষমতা আছে। ক্যালসিয়াম একটা ত্যাগ করার পরে কি হবে? পটাশিয়াম হবে। তার মানে এরও একটা দেওয়ার ক্ষমতা আছে। অ্যালুমিনিয়াম একটা ত্যাগ করার পরে ম্যাগনেসিয়াম হবে। মানে এরও আরো 2টা দেওয়ার ক্ষমতা আছে। মানে আমি বিষয়টা কি বোঝাতে চাচ্ছি দেখো তো। আমি বোঝাতে চাচ্ছি যে পটাশিয়াম যখন একটা ত্যাগ করবে, তখন কিন্তু সে এমনিতে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেছে। এই অবস্থায় সে কিন্তু আর কোনো ইলেকট্রন ত্যাগ করবে না। ঠিক আছে? বা করলেও তাকে কি করতে হবে? অনেক বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, বেশি পরিমাণ শক্তি দিতে হবে। এই জন্য যেহেতু আহ, পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার পরে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেছে, এ কারণে পটাশিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হবে প্রথমের থেকে। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, ঢাবিতে আসছিল এটা। আচ্ছা, কোনটি থেকে প্রথম ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে? ঠিক সেম। কার স্থিতিশীলতা বেশি, বা কে বেশি শক্তিশালী, যে মৌলটা বেশি শক্তিশালী তার কাছ থেকে ইলেকট্রন সরাতে বেশি পরিমাণ শক্তি লাগে। তো আসো আমরা দেখি কে বেশি স্থিতিশীল। আচ্ছা, লক্ষ্য করো নিচের কোনটি থেকে প্রথম ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে, তাই না? এখানে অ্যালুমিনিয়াম প্লাস মানে এটা ম্যাগনেসিয়ামের মতো হয়েছে। ম্যাগনেসিয়াম প্লাস মানে এটা সোডিয়ামের মতো হয়েছে। আমি ক্লোরিনকে বাদ দিলাম। কেন বাদ দিলাম? কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, ফলে ওই ইলেকট্রনটা ত্যাগ করাতে কিন্তু সহজে ত্যাগ করানো যাবে।
সিলিকন, আমি সিলিকনকেও বাদ দিলাম কারণ সিলিকনের আকারটা বড়, তো কার্বনের নিচে সিলিকন অবস্থিত, তো এর আকার বড়, এই জন্য আয়নীকরণ শক্তির মানটা কম হবে। সালফার, সালফারটা অক্সিজেনের নিচে অবস্থিত, তার মানে তৃতীয় পর্যায়ে অবস্থিত, তো তো সিলিকন, সালফার, ক্লোরিন এই তিনটাকে আমি বাদ দিলাম কারণ এরা তৃতীয় পর্যায়ে অবস্থিত। তৃতীয় পর্যায়ে অবস্থিত হলে কি হয়, আকারটা বেশি বড় হয়, এবং আকার বড় হলে তাদের আয়নীকরণ শক্তির মানটা কমে যায়। কিন্তু আমাদের উত্তর তো ভাইয়া বেশি বের করতে হবে, কম বের করলে কিন্তু হবে না। তাহলে কোনটা হবে উত্তর, আসো খোঁজার চেষ্টা করি। এখানে অ্যালুমিনিয়াম প্লাস তো ম্যাগনেসিয়ামের মতো হবে, সোডিয়াম প্লাসটা তো একটা ত্যাগ করলে তো সোডিয়ামের মতো হবে, তাই না, ম্যাগনেসিয়াম প্লাসটা। তাহলে দেখো তো কোনটা স্থিতিশীল, অবশ্যই ম্যাগনেসিয়ামটা স্থিতিশীল। কেন? কারণ ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2, বুঝতে পারছো? তাহলে শেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকার কারণে সে কিন্তু স্থিতিশীল হয়ে যায়। এ কারণে তার ইলেকট্রন ত্যাগ করাতে ওই অবস্থায় আরো বেশি শক্তি প্রয়োগ করতে হবে, ঠিক আছে, এই জন্য এটার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা কিন্তু বেশি লাগবে। আচ্ছা, নেক্সট আসো। আহ, রুবিডিয়াম ও সিজিয়াম পরমাণুদ্বয়ের আয়নীকরণ শক্তি যথাক্রমে এত এত। রুবিডিয়ামের পারমাণবিক আকার, রুবিডিয়ামের পারমাণবিক আকার সিজিয়ামের চাইতে তো ছোট। কত বেসিক কোশ্চিন, তাই না? কারণ তুমি জানো এখানে আকার কিন্তু আমি দিয়ে দিছি, তাহলে উপর থেকে নিচে আসলে আকার বাড়ে, তাহলে কার আকারটা সবচেয়ে ছোট? উপরেরটার আকার ছোট, যত নিচে নামবো আকার তত বাড়বে, ঠিক আছে। তাহলে সিজিয়ামের আকারটা বড়, রুবিডিয়ামের আকারটা ছোট, তাহলে আমাদের বলছে রুবিডিয়ামের পারমাণবিক আকার সিজিয়ামের চাইতে ছোট, ছোট হবে উত্তর, ঠিক আছে। উত্তর হচ্ছে আমাদের 1 নম্বর। আচ্ছা, নিচের কোন মৌলটির ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন কোনটার ক্ষেত্রে, আসো তো এটার উত্তর খোঁজার চেষ্টা করি। আমাকে কে এটার উত্তর দিতে পারবা, একটু সবাই কমেন্ট করে জানাই, উত্তরটা খোঁজার চেষ্টা করো। এই আয়নীকরণ শক্তির উপরে আমরা এর আগেও অনেক জানছি, তাই না? তোমরা একটু খোঁজার চেষ্টা করো যে কার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে। দেখি উত্তরটা দেওয়ার চেষ্টা করো তো, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সর্বনিম্ন হবে? নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে, আসো আমরা উত্তরটা খোঁজার চেষ্টা করি। আচ্ছা, দেখো, তাহলে নিচের কোন মৌলটির ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? লক্ষ্য করো, উপর থেকে যত নিচের দিকে আসবো কি হবে, আকার বাড়বে, আকার বাড়লে আয়নীকরণ শক্তি কমবে, ঠিক আছে। নিচের মৌলগুলোর কাছ থেকে ইলেকট্রন ত্যাগ করানোটা সহজ আর কি, ঠিক আছে। আমি এটাকে নর্মালি কলম থিওরি দিয়ে বুঝাই, কলম থিওরি। তুমি লক্ষ্য করো, কলমের মাথায় হেড লাগানো আছে, এই হেডটা খুলতে কি শক্তি প্রয়োগ করতে হয় না? এই শক্তিটাকে আয়নীকরণ শক্তি বলে। অথবা একটু আগে যে গল্পটা শুনাইলাম, তোমার মোবাইল ছিনতাইয়ের গল্প, ঠিক ওইটা কিন্তু আয়নীকরণ শক্তি, ঠিক আছে। তাহলে কলমের হেড খুলতে শক্তি লাগবে, এটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এখন এই কলমটা হেডের সাথে যত দৃঢ়ভাবে যুক্ত থাকবে, এটা খুলতে তত বেশি শক্তি প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে আকর্ষণের উপরে আয়নীকরণ শক্তিটা নির্ভর করে, যার আকর্ষণ যত বেশি তার আয়নীকরণ শক্তির মানও তত বেশি হবে, ঠিক আছে। তো নেক্সট আসো, কোন মৌলটির ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? অবশ্যই নিচে যেটা অবস্থিত, তাহলে রুবিডিয়াম হবে, আরবি। রুবিডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন হবে। কোনটির আয়নীকরণ শক্তি সর্বনিম্ন, সেম কোশ্চিন, নিচে অবস্থিত সিজিয়াম, তো সিজিয়ামটা হবে। পরমাণু থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি লাগে, এটা পরমাণু থেকে, ঠিক একই জিনিস বারবার আসছে, এই প্যাটার্নটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পরমাণু থেকে ইলেকট্রন ত্যাগ করাতে যে শক্তি লাগে তাকেই তো আয়নীকরণ শক্তি বলে, তাই না? তাহলে এটা হচ্ছে আয়নীকরণ শক্তি।